ওয়েলকাম টু শুভজিৎস টিউটোরিয়ালস। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ আমি এই ভিডিওতে কবিতাটি লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা করব এবং সাথে সাথে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যে তোমরা ভিডিওটা দেখার সময় ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো অবশ্যই নিজেদের খাতায় নোট করে নেবে, তাহলে তোমাদের কবিতাটি পড়তে ও বুঝতে খুব সুবিধা হবে। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802. William Wordsworth, 1870 to 1850. A romantic poet, a worshipper of nature, one of the main features of his poetry is celebration of nature. অর্থাৎ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার জন্ম হয়েছিল 1770 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1850 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন রোমান্টিক কবি এবং তাকে বলা হতো প্রকৃতির পূজারী, কেননা তার কবিতার অন্যতম একটি বৈশিষ্ট্য হল সেলিব্রেশন অফ নেচার। আমরা এই কবিতাতেও দেখতে পাবো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরের সকালের প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দরভাবে তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তবে পোয়েমটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করার পূর্বে আমরা জেনে নেব কিছু ইম্পর্ট্যান্ট কি নোটস, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পয়েন্টগুলি তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাছাড়া এগুলি তোমাদেরকে কবিতাটি বুঝতে সাহায্য করবে। তাহলে চলো দেখে নাও ইম্পর্ট্যান্ট কি নোটস। প্রথমেই আছে মিনিং অব দ্য ওয়ার্ড কম্পোস্ট। এই যে কবিতায় কম্পোস্ট কথাটা আছে, এই কম্পোস্ট কথার অর্থ কী? কম্পোস্ট কথার অর্থ হলো রিটেন। রিটেন অন অর্থাৎ কবিতাটি কবে লেখা হয়েছিল? সেপ্টেম্বর 3, 1802, 1802 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 3 তারিখ। পাবলিকেশন, এই কবিতাটি কোন গ্রন্থতে প্রকাশিত হয়েছিল এবং কত সালে? দেখো, পোয়েমস ইন 2 ভলিউমস এই কবিতাগুচ্ছতে প্রকাশিত হয়েছিল ইন 1807, 1807 খ্রিস্টাব্দে। টাইপ অব দ্য পোয়েম, এই কবিতাটি কোন ধরনের কবিতা? এটি একটি সনেট এবং পার্টিকুলারলি এটি একটি পেট্রাকান সনেট। স্ট্রাকচার অব দ্য পোয়েম, এই কবিতাটা মোট 14 লাইন্সের পোয়েম একটা, এবং এর ফার্স্ট 8 লাইন নিয়ে অক্টেভ এবং লাস্ট 6 লাইন নিয়ে সেস্টেট, যেটা পেট্রাকান সনেটের ফিচার। রাইম স্কিম কি? দেখো, রাইম স্কিম এ বি বি এ বি বি এ। ফার্স্ট 8 লাইন অর্থাৎ অক্টেভের রাইম স্কিম হলো এ বি বি এ বি বি এ, এবং সেস্টেটের রাইম স্কিম হলো সিডি সিডি সিডি। মিটার, এই কবিতাটার মিটার কি? এই কবিতার মিটার হলো আয়াম্বিক পেন্টামিটার, অর্থাৎ 5 পেয়ার্স অফ আনট্রেসড এবং ট্রেসড সিলেবেলস দেখা যাবে প্রত্যেক লাইনে। স্পিকার অব দ্য পোয়েম, এই কবিতার কথক বা স্পিকারকে? এই কবিতার কথক বা স্পিকার হলেন দ্য পোয়েটিক পার্সোনা, অর্থাৎ কবিতাটি ফার্স্ট পার্সন ন্যারেটিভ স্টাইলে লেখা হয়েছে। দ্য মুড অব দ্য পোয়েম, কবিতাটির মুড কেমন? এই কবিতাটির মুড হলো প্রশান্তি বা শান্তির, অর্থাৎ ট্র্যাঙ্কুইল। থিম অব দ্য পোয়েম, কবিতার মূল থিম কি? সেলিব্রেশন অব দ্য ন্যাচারাল বিউটি অব লন্ডন অ্যাজ ভিউড ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইন দ্য আর্লি মর্নিং। লন্ডন শহরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা যেমনটা দেখা হয়েছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে খুব সকালে কবির দ্বারা। নেক্সট, ওকেশন বা ব্যাকগ্রাউন্ড অব দ্য পোয়েম। কবিতাটা পড়ার আগে অবশ্যই জানতে হবে কবিতাটার ব্যাকগ্রাউন্ড কি। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাকম্পানিড বাই হিজ সিস্টার ডরোথি ওয়াজ গোয়িং টু ফ্রান্স ফ্রম লন্ডন ইন অ্যান আর্লি মর্নিং। একদিন খুব সকালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে ফ্রান্স যাচ্ছিলেন। হি স্টপড অন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তখন তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজে দাঁড়ায়। অ্যান্ড ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য মর্নিং ভিউ অব দ্য সিটি লন্ডন, তখন তিনি লন্ডন শহরের সকালের সৌন্দর্য দেখে আকৃষ্ট হন এবং কবিতাটি লেখেন।
যদি এখান থেকে এমসিকিউ আসে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড থেকে এমসিকিউ আসে, তাহলে কেমন এমসিকিউ আসতে পারে দেখো। ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি। এই যে লন্ডন শহরের সৌন্দর্য কবি দেখেছেন, কোন টাইমে দেখেছে? ইন দ্য আর্লি মর্নিং, ইট মে বি ডন, খুব সকালে, হতে পারে ভোর। ওয়ার্ডসওয়ার্থ এনজয়েস দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন স্ট্যান্ডিং অন। কোথায় দাঁড়িয়ে থেকে লন্ডন শহরের সৌন্দর্য কবি উপভোগ করেছেন? অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, অথবা ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। নেক্সট পয়েন্ট, while writing the poem Wordsworth was accompanied by Dorothy Wordsworth. The city refers to in the poem upon Westminster Bridge is, এই কবিতায় যে শহরের কথা বারবার বলা হচ্ছে সেই শহরটা হলো লন্ডন। একই কোশ্চেন, অবজেক্ট অফ দ্য পোয়েটস সেলিব্রেশন, এখানে এই কবিতায় কবির সেলিব্রেশনের বিষয় কি? লন্ডন শহর। অ্যানালাইসিস অফ দ্য পোয়েম। এখন এই কবিতাটি আমি লাইন বাই লাইন তোমাদের সামনে বাংলায় অনুবাদ করব, ব্যাখ্যা করব এবং ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আলোচনা করব। দেখো, লাইন নাম্বার 1, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। অ্যাকচুয়ালি কবি এখানে বলতে চেয়েছেন আর্থ হ্যাজ নাথিং টু শো মোর বিউটিফুল দ্যান দ্য বিউটি অফ সিটি অফ লন্ডন। অর্থাৎ বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, পৃথিবীতে দেখানোর মতো আর কোনো সুন্দর কিছু নেই যা লন্ডন শহরের থেকে বেশি সুন্দর। দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন ইজ কম্পেয়ার্ড অ্যাজ দ্য ফেয়ারেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ লন্ডন শহরের সৌন্দর্যকে এই পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর বস্তু বলে তুলনা করা হয়েছে। এখান থেকে যদি এমসিকিউ আসে তাহলে কেমন এমসিকিউ আসবে দেখো। হোয়াট ইজ দ্য ফেয়ারেস্ট থিং মেনশনড ইন দ্য লাইন? এই লাইনে সবচেয়ে সুন্দর বস্তু বলে কাকে মেনশন করা হয়েছে? দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং, লন্ডন শহরের সকালবেলার সৌন্দর্য। দেখো নেক্সট পয়েন্ট, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই লাইনটি কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হাইপারবোল as an exaggerated statement is made. এই সেন্টেন্সটি হলো হাইপারবোলের এক্সাম্পল। তার কারণ এখানে একটি অতিরঞ্জিত বা এক্সাজারেটেড স্টেটমেন্ট দেওয়া হয়েছে কবির দ্বারা। অর্থাৎ বলা হয়েছে যে লন্ডন শহরের সৌন্দর্যই হলো পৃথিবীর সবথেকে সুন্দর বস্তু। তাই একটি অতিরঞ্জিত বক্তব্য এখানে কবির দ্বারা দেওয়া হয়েছে, তাই এটি হাইপারবোল। লাইন নাম্বার 2, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। অনুভূতিহীন সেই ব্যক্তি যে উপেক্ষা করে চলে যায়। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এমন একটি হৃদয়স্পর্শী দৃশ্য তার মহিমাময় রূপে। এ সাইট, এমন একটি দৃশ্য, সো টাচিং, হৃদয়স্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি, তার মহিমাময় রূপে। এখানে ডাল বলতে কবি বলেছেন ডাল অফ সোল, অর্থাৎ এ পার্সন হু নেগলেক্টস দ্য ম্যাজেস্টিক সাইট অফ দ্য আর্লি মর্নিং। লন্ডন শহরের এই সৌন্দর্য না দেখে যে ব্যক্তি চলে যায় তিনি অনুভূতিহীন ছাড়া আর কিছু নয়, এটাই কবি মনে করেছেন। হেয়ার দ্য ওয়ার্ড ডাল মিন্স ইনসেনসিটিভ, অনুভূতিহীন, ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, যে সৌন্দর্য বোঝে না। The person who passes without enjoying the beauty of the London morning is dull. এরকম এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে। যে ব্যক্তি লন্ডন শহরের সৌন্দর্য না দেখেই চলে যায় তিনি কেমন? তিনি হলেন ডাল। দ্য ওয়ার্ড ম্যাজেস্টি মিন্স, ম্যাজেস্টি কথার অর্থ কি? গ্র্যান্ডার বা ইমপ্রেসিভ বিউটি। এরপর দেখো লাইন নাম্বার 4, দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট। এই শহর এখন পোশাকের মতো, ওয়্যার, পরিধান করে আছে। তাহলে এই শহর এখন পরে আছে পোশাকের মতো, কি পরে আছে? নেক্সট লাইন, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। সেই সকালের সৌন্দর্য কেমন? সাইলেন্ট বেয়ার, নিস্তব্ধ, অনাবৃত।
এখানে দিস সিটি বলতে কোন শহরের কথা বলা হয়েছে? লন্ডন শহরের কথা বলা হয়েছে। নেক্সট, হিয়ার দ্য সিটি ইজ পার্সনিফাইড। তাই এই লাইনটা বা এই সেন্টেন্সটা হলো পার্সনিফিকেশনের এক্সাম্পল। পার্সোনাল কোয়ালিটি অফ ওয়ারিং গার্মেন্ট ইজ অ্যাট্রিবিউটেড অন দ্য সিটি। The city wore the garment of the beauty of the morning. Just as a dress covers the body, the beauty of the morning covers the city. ঠিক যেমন একটি ড্রেস মানুষের শরীরকে আবৃত করে, ঠিক সেই রকম সকালের সৌন্দর্য লন্ডন শহরকে আবৃত করে রেখেছে, ঠিক একটি পোশাকের মতোই। সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ সিমিলি। তার কারণ আমরা জানি যখন দুটি বস্তুর মধ্যে একটি স্পষ্ট তুলনা করা হয় অ্যাজ এবং লাইক এই শব্দগুলি ব্যবহারের মাধ্যমে, তখন তাকে বলা হয় সিমিলি। এখানে দেখো গার্মেন্টকে তুলনা করা হয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিংয়ের সঙ্গে এবং লাইক শব্দটা ব্যবহারের মাধ্যমে, তাই এটি সিমিলির এক্সাম্পল। এখান থেকে যদি কোশ্চেন আসে, কেমন কোশ্চেন আসে দেখো, হোয়াট গার্মেন্ট ডিড দ্য সিটি ওয়্যার? অ্যান্সার হবে দ্য বিউটি অফ দ্য মর্নিং, অথবা হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য গার্মেন্ট অফ দ্য সিটি ইন দ্য পোয়েম। এই কবিতায় লন্ডন শহরের পোশাক বলতে কি বোঝানো হয়েছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে লন্ডন শহরের উপর সকালের সূর্যের আলো এমনভাবে পড়েছে যেন মনে হচ্ছে পুরো লন্ডন শহরটা সূর্যের আলোয় আবৃত হয়ে আছে। তাই সেই সূর্যের আলোকে লন্ডন শহরের পোশাকের সঙ্গে তুলনা করেছেন কবি। নেক্সট পয়েন্ট দেখো, দ্য সিটি ওয়্যারস দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক। অ্যান্সার হবে গার্মেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ ডেসক্রাইবড অ্যাজ সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সকালের সৌন্দর্যকে কেমনভাবে বর্ণনা করা হয়েছে? সাইলেন্ট অ্যান্ড বেয়ার। এখানে সাইলেন্ট অ্যান্ড বেয়ার এই দুটি ওয়ার্ডের সিগনিফিক্যান্স আছে। দেখো সাইলেন্ট, সাইলেন্ট কি সিগনিফাই করছে? দেয়ার ইজ হার্ডলি অ্যানি নয়েজ ফ্রম পিপুল অ্যান্ড ভেহিকলস সো আর্লি ইন দ্য মর্নিং। অ্যাকচুয়ালি কবি লন্ডন শহরের সৌন্দর্য উপভোগ করছেন খুব সকালে, যে সময় লন্ডন শহরের সকল মানুষজন ঘুমিয়ে আছে, তাই সেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো হইচই, তাই সাইলেন্ট কথাটা কবি ব্যবহার করেছেন। এরপর দেখো বেয়ার। বেয়ার কথার অর্থ কি? বেয়ার কথার অর্থ হলো আনকভার্ড বা অনাবৃত, কিন্তু এখানে কবি বেয়ার বলতে বুঝিয়েছেন দ্য এয়ার অফ লন্ডন ইজ স্মোকলেস। লন্ডন শহরের বাতাস ধোঁয়াহীন। সো এভরিথিং ইজ ভিজিবল অ্যান্ড ক্লিয়ার, সেই জন্য সব কিছু স্পষ্ট এবং দৃশ্যমান। দ্য এয়ার ইন দ্য সিটি অফ লন্ডন ইজ স্মোকলেস। এখানে কোশ্চেন আসতে পারে লন্ডন শহরের বাতাস কেমন? স্মোকলেস। দেখো নেক্সট লাইন, লাইন নাম্বার 6, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই। শিপস জাহাজ, টাওয়ার্স চূড়া, ডোমস গম্বুজ, থিয়েটার্স নাট্যশালা, অ্যান্ড টেম্পল লাই এবং মন্দির শুয়ে আছে। ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস, উন্মুক্ত মাঠ পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ পর্যন্ত। অল ব্রাইট, সব কিছু উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং এবং দ্যুতিময়, ইন দ্য স্মোকলেস এয়ার, দেখাচ্ছে ধোঁয়াহীন বাতাসে। এখানে যে সমস্ত জিনিসগুলো কবি দেখেছেন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে, সেগুলো কি কি দেখো, থিংস দ্য পোয়েট সিজ ফ্রম দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ আর শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। পরে কোশ্চেন আসতে পারে যে শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল আর ওপেন টু দ্য ফিল্ডস অ্যান্ড স্কাই। এখানে যে ডোমস বা গম্বুজের কথা কবি উল্লেখ করেছেন, কোন ডোমসের কথা বলেছেন? দেখো দ্য ডোম অফ সেন্ট পলস, অবশ্যই মনে রাখবে এমসিকিউ এর জন্য। নেক্সট পয়েন্ট, দ্য এয়ার অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ। সকালবেলায় লন্ডন শহরের বাতাস কেমন? অ্যান্সার হবে স্মোকলেস। নেক্সট পয়েন্ট, হোয়াই ইজ এভরিথিং ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। কেন সব কিছু উজ্জ্বল এবং দ্যুতিময়?
একটাই কারণ, দ্য এয়ার ইজ স্মোকলেস। নেক্সট লাইন নাম্বার 9, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অ্যান্ড হিল, তার প্রথম দ্যুতিতে উপত্যকা, পাথর এবং পাহাড়কে। এখানে দ্য ওয়ার্ড স্টিপ কথার অর্থ কি? স্টিপ কথার অর্থ হলো বেথ বা ফ্লাড বা কভার বা সাবমার্জ। অর্থাৎ সূর্য কখনোই প্লাবিত করেনি লন্ডন শহরকে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম কিরণে বা প্রথম দ্যুতিতে। এখানে দ্য ওয়ার্ড স্প্লেন্ডার সিগনিফাই করছে দ্য রেডিয়েন্স অফ দ্য সান, সূর্যের দ্যুতি বা সূর্যের কিরণ। দ্য ফ্রেজ দ্য ফার্স্ট স্প্লেন্ডার রিফার্স টু দ্য গ্লোরি অফ দ্য মর্নিং সান। হেয়ার দ্য ওয়ার্ড হিজ রেফার্স টু। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার যে লাইনটা আছে বা যে সেন্টেন্সটা আছে, সেখানে হিজ বলতে কার কথা বলা হয়েছে? এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট, দ্য সান, সূর্যের কথা বলা হয়েছে। এরপর দেখো লাইন নাম্বার 11, নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। কখনো দেখেনি আমি, কখনো অনুভব করিনি এত গভীর প্রশান্তি। এখানে দ্য পোয়েট নেভার ফেল্ট বিফোর, কবি এর আগে কখনোই অনুভব করেনি। কি অনুভব করেনি বা কি দেখেনি? এ প্রোফাউন্ড কামনেস, একটি গভীর প্রশান্তি। এটি এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট লাইন দেখো, দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইটস ওন সুইট উইল। নদী ধীরে ধীরে বয়ে চলে তার আপন মধুর ইচ্ছায়। হেয়ার দ্য রিভার রেফার্স টু, এখানে কোন নদীর কথা বলা হয়েছে? টেমস নদীর কথা বলা হয়েছে। আমরা জানি লন্ডনের মধ্য দিয়ে বয়ে গেছে টেমস নদী, যে নদীর উপরে আছে ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং সেই ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দাঁড়িয়ে কবি লন্ডন শহরের সৌন্দর্য দেখছে এবং বর্ণনা করছে। দ্য ওয়ার্ড গ্লাইডেড কথার অর্থ কি? গ্লাইডেড কথার অর্থ হলো গ্লাইড, বয়ে চলে যাওয়া। নেক্সট পয়েন্ট দেখো, দ্য এক্সপ্রেশন হিজ ওন সুইট উইল, এখানে কি অর্থ বহন করছে? দ্য রিভার মুভস অ্যাজ ইট প্লিজ। অবশ্যই মনে রাখবে এমসিকিউ এর জন্য। দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইটস ওন সুইট উইল, এটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। দ্য রিভার ইজ পার্সনিফাইড হেয়ার, এখানে রিভারকে পার্সনিফাই করা হয়েছে, তাই এটা পার্সনিফিকেশনের এক্সাম্পল। লাইন নাম্বার 13, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। হে ঈশ্বর, বাড়িগুলিকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত। এখানে ডিয়ার গড কেন ইউজ করেছে কবি? আ ফিলিং অফ ইমেন্স ডিলাইট, ওয়ান্ডার অ্যান্ড গ্র্যাটিটিউড ইজ কনভেড বাই দ্য এক্সপ্রেশন। অ্যাকচুয়ালি কবি লন্ডন শহরের সকালের দৃশ্য দেখে আপ্লুত এবং অভিভূত, তাই সেই আনন্দে বিস্মিত হয়ে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঈশ্বরকে, যে ঈশ্বর তাকে এইরকম একটি দৃশ্য দেখার সুযোগ করে দিয়েছেন। হিয়ার দ্য পোয়েট অ্যাড্রেসেস গড আউট অফ জয় অ্যান্ড ওয়ান্ডার। এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট, অবশ্যই মনে রাখবে যে গডকে কেন মেনশন করেছে? আউট অফ জয় অ্যান্ড ওয়ান্ডার। দ্য হাউসেস সিম টু বি অ্যাসলিপ, এটাও মনে রাখবে এমসিকিউর জন্য। বাড়িগুলো কেমন অবস্থায় আছে? অ্যাসলিপ অবস্থায়। লাইন নাম্বার 14, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং শক্তিশালী হৃদয়টি এখনও শায়িত। এখানে মাইটি হার্ট কিসের রেফারেন্স দিচ্ছে বা মাইটি হার্ট বলতে কার কথা বলা হয়েছে? দ্য সিটি অব লন্ডনের কথা বলা হয়েছে, অর্থাৎ লন্ডন শহরকে এখানে একটি শক্তিশালী হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এই ছিল আজকের ডিসকাশন। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।